এক হলো স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ জীবনযাত্রার মান। এইটা অতনু তোকে খেয়াল রাখতে হবে, যেই টাকাটা তুই সিস্টেমটাকে ফলো করে ডিটারমাইন করলি রেমুনারেশনস হিসাবে, সেই রেমুনারেশনসটা এমপ্লয়ীদের এতদিন যে জীবনযাত্রার মানটা তারা মেনটেন করে এসছিল সেটাকে ফার্দার মেনটেন করতে পারবে তো সেই রেমুনারেশনসের অ্যামাউন্টটা খেয়াল রাখবি। সেকেন্ড, এইটাও খেয়াল রাখিস অতনু, জিওগ্রাফিক্যাল এরিয়া, তুই যে যাকে রেমুনারেশনসটা দিচ্ছিস সে কোথায় থাকে, সে কলকাতার মতন একটা জায়গাতে থাকে নাকি যেখানে আশেপাশে সমস্ত কিছু সহজেই পাওয়া যায়, নাকি সে একটা পাহাড়ের কোনো জায়গায় থাকে। তোকে এইটাও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আজকে কলকাতার আশেপাশে থাকলে সে কম দামে কিন্তু সে তার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যেতে পারবে, কিন্তু সে যদি পাহাড়াঞ্চলে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে সেম জিনিস কিনতে গিয়ে কিন্তু অনেক বেশি টাকা তাকে পে করতে হবে। আর তুই যদি একই টাকা দুজনকে একই কাজের জন্য দিস তাহলে কিন্তু যে পাহাড়ে থাকে হয় তার খুব কম পড়ে যাবে, আদারওয়াইজ তুই যদি তার কথা ভেবে বেশি পরিমাণে দিস তাহলে কলকাতার মানুষটা কিন্তু অনেক বেশি পেয়ে যাবে। তো যার ফলে এগুলো তোকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে তার স্ট্যান্ডার্ড লিভিংটা যাতে ঠিকঠাক মতন মেনটেন করতে পারে আগামী দিনেও। তারপর সে কোথায় থাকে সেই জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে তোকে কনসিডার করতে হবে, যে যে রেমুনারেশনসটা বেরোলো সেটা এই জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী যে প্রয়োজনটা সেটা মিট আউট করতে পারছে কি না। 3 নম্বর, তোকে এটাও দেখতে হবে যে এফিসিয়েন্সি অফ ওয়ার্কার, আজকে যারা কর্মচারী তাদের এফিসিয়েন্সিটাকেও তোকে কিন্তু কনসিডার করতে হবে। সেই দেখতে হবে যে যেই অ্যামাউন্টটা বেরোলো এই অ্যামাউন্টটা কি ওই কন্ডিশনসটা কি ফুলফিল করছে, যে যে যত বেশি এফিশিয়েন্ট সে বেশি পাচ্ছে, যে যতটা কম সে সেরকমভাবেই পাচ্ছে। অর্থাৎ এই যে অ্যামাউন্টটা যেন এই একটা শর্ত পূরণ করতে সক্ষম হয়, দ্যাট ইজ এফিসিয়েন্সি অফ ওয়ার্কার। আর কি আছে এটাও তোকে মাথায় রাখতে হবে, মিনিমাম ওয়েজেস। মানে তুই তো তোর সিস্টেম অনুযায়ী একটা ক্যালকুলেট করে দিয়ে দিলি, সেই ক্যালকুলেশনসের পর যদি বা সিস্টেমটা তৈরি করার সময় আমরা এই কন্ডিশনসটাকে কনসিডার করেছিলাম যে মিনিমাম ওয়েজেসটা যাতে ফুলফিলড হয়, তবুও এমন একটা সিস্টেমের মধ্যে হয়তো সেটা কনসিডার হলো না, এমন একখানা রেমুনারেশনস ডিটারমাইন্ড হয়ে গেল যেটা সরকারের কাছ থেকে যে মিনিমাম ওয়েজেস অ্যামাউন্টটা ডিটারমাইন করে দিয়েছে সেটা ফুলফিলই করলো না। কথাটা বুঝতে পারলি? এই জন্য যে অ্যামাউন্টটা ডিটারমাইন্ড হচ্ছে, বারবার বলছি সেই অ্যামাউন্টটা যেন এই ব্যাপারগুলো যাতে স্যাটিসফাইড করে, তবেই কি তুই বলতে পারবি স্নেহাকে যে এই যে অ্যামাউন্ট আমি ডিটারমাইন তোকে করে দিলাম এটা একদম পারফেক্ট সমস্ত দিক দিয়ে। তারপর আর কি কিছু আছে, হ্যাঁ আরও আছে সেই অ্যামাউন্ট রিলেটেড। সেটা কি? সেটা হচ্ছে যে ক্যাপাসিটি অফ দ্য এন্টিটি, ক্যাপাসিটি অফ দ্য এন্টিটি, এটার মানে কি? আরে এমন একটা জিনিস তুই ডিটারমাইন করে দিলিস যেটা দিতে গিয়ে স্নেহান কোম্পানির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে অ্যামাউন্টটা তো ওরকম হবে না, এটাও তো দেখতে হবে যে স্নেহান কোম্পানি যার হয়ে তুই রেমুনারেশনসটা ক্যালকুলেট করে দিচ্ছিস সেই কোম্পানির ক্যাপাসিটিটা কি সেটা তো তোকে কনসিডার করতে হবে নাকি। তাহলে এটাও হলো। আর কি কিছু আছে? হ্যাঁ আর একটাই আছে, সেটা হচ্ছে গিয়ে লেবার টার্ন ওভার, এটা একটু বোঝার আছে। লেবার টার্ন ওভার, এই লেবার টার্ন ওভার মানেটা কি? আগে আমি একটা নর্মাল জিনিস বুঝিনি, তাহলে এই লেবার টার্নওভারটা বুঝতে পারবি। ধর আজকে কোনো একটা ব্যাচ ইন্টারভিউ হলো, সেই ইন্টারভিউতে 10 জন সিলেক্ট হলো ক্যান্ডিডেট। এই যে 10 জন সিলেক্ট হলো তাকে বলা হচ্ছে একটা ব্যাচ। এবার স্নেহান কোম্পানি কী করবে? তাদেরকে তো সাথে সাথে কাজ দিতে পারে না, কারণ যে কাজটা করাবে সেটার জন্য একটা স্পেশাল নলেজ দরকার। সেই স্পেশাল নলেজটা স্নেহান কোম্পানি কীভাবে দেবে? ট্রেনিংয়ের মাধ্যমে এই 10 জনকে ট্রেনিং দেবে। এবার এইটার ডিউরেশন মোটামুটি যদি আমি ধর যদি 30 ডেজ ধরি, ভালো মতন বুঝবি, তাহলে এই 30 ডেজের ট্রেনিং একটা কস্ট থাকবে, ঠিক আছে? সেই কস্টটা স্নেহান কোম্পানি বেয়ার করছে, তারপর এক এক মাসে প্রত্যেক 10 জনকে আবার স্যালারিও দিতে হবে। তার মানে একটা বেশ ভালো রকম একখানা কস্ট কিন্তু এইখানে একটা মাসে বেয়ার করলো স্নেহান কোম্পানি, ঠিক আছে? এইবার ধর 1 মাস কাজ করার পর যে রেমুনারেশনসটা দেওয়া হলো, সেই রেমুনারেশনসে যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে কি হবে?
তারা সেখান থেকে স্ন্যান কোম্পানি ছেড়ে দেবে। ইভেন তারা কি করবে, নতুন যখন কোনো একটা কোম্পানিতে যাবে সে বলবে আমি তো এই কাজটা পারি, অথচ সে তো ট্রেনিং নিয়ে নিয়েছে, সে অন্য কোম্পানিতে গিয়ে ভালো স্যালারি পেয়ে যাবে। মাঝখান থেকে ভুগলো হচ্ছে গিয়ে স্ন্যান কোম্পানি, সেই ব্যাচটাকে ট্রেন করালো, 1 মাসের মাইনে দিল, মানে এতগুলো কস্ট গেল, সেগুলো সমস্ত কিছু জলে চলে গেল। এবার ওকে আবার কী করতে হবে, আবার নতুনভাবে ইন্টারভিউ নিতে হবে, আবার একটা ব্যাচ তৈরি করতে হবে নতুন ক্যান্ডিডেটসে, তাদের আবার ট্রেনিং। তার মানে কি, আজকে যদি রেমুনারেশনসটা ঠিকঠাক না হয় তাহলে এই যে তোর যে খরচপাতি হলো সেটা পুরো জলে চলে যাবে। এই কারণে যাতে এরকমভাবে লেবার আসবে আর যাতে ছেড়ে না চলে যায়, তার জন্য সেই রেমুনারেশনসের অ্যামাউন্টটা কিন্তু ডিটারমাইন করতে হবে। আর এই যে ব্যাপারটা যে ঘুরছে, এটাকে বলা হয় লেবার টার্নওভার মানে গোল গোল। অর্থাৎ একজন ঢুকলো, ছেড়ে গেল, আবার একজন ঢুকবে, আবার ছেড়ে চলে যাবে, যদি ঠিকঠাক মতো রেমুনারেশনসটা ডিটারমাইন না হয়, তাহলে এইটাকে বলা হয় লেবার টার্নওভার। তার মানে কি বুঝলাম, তার মানে বুঝলাম এমনভাবে রেমুনারেশনস অ্যামাউন্টটা ফিক্সড করতে হবে বা ডিটারমাইন করতে হবে যাতে নাকি লেবার টার্নওভারটা হয় খুব কম হোক অথবা যাতে নাই হোক। তাহলে এই যে কস্টটা যেটা ইনকার করলো এই সমস্ত 10 জন ক্যান্ডিডেটকে ট্রেন করার জন্য, তাহলে সেটা জলে যাবে না। আর সেখান থেকে বেনিফিটটা কিন্তু এই কোম্পানি অর্থাৎ স্নেহান কোম্পানি পেয়ে এই ধরনের কস্টগুলো সেই রিকভারি আরামসে করে নিতে পারবে। তো তার মানে আমরা কি দেখলাম, যে অতনু যে সিস্টেমটাকে ফলো করে যেই অ্যামাউন্টটাই ডিটারমাইন করছে রেমুনারেশনস বাবদ, সেই অ্যামাউন্টটা কি এই এই যে কন্ডিশনস বা বল প্রিন্সিপালস, এই প্রিন্সিপালসগুলোকে কি ফলো করছে বা স্যাটিসফাইড করতে পারছে। যদি হ্যাঁ হয়, তখন অতনু এই অ্যামাউন্টটাকে স্নেহাকে বলতে পারবে এই নে তুই যেটা আমায় বলেছিলি করে দিতে, সেটা আমি করে দিলাম। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাকে আমরা কিভাবে পেতে পারি, এই কোশ্চেনটাকে আমরা পেতে পারি ঠিক এরকমভাবে, যে প্রিন্সিপালস টু বি কনসিডার্ড ইন ফিক্সিং রেমুনারেশনস, অর্থাৎ যে রেমুনারেশনসটা তুমি ফিক্স করছো সেটার ক্ষেত্রে কি কি প্রিন্সিপালস বা নীতিগুলি থাকা দরকার, সেই নীতিগুলি বলো। কথাটা বুঝতে পারলি? তাহলে এরকম একটা কোশ্চেন হতেই পারে এইটার ওপরেও। ঠিক আছে, আমরা ঠিক সেই কোশ্চেনটাকে এখন পড়ে নেবো, যেটা আমরা বুঝেছি। প্রিন্সিপালস টু বি কনসিডার্ড ইন ফিক্সিং রেমুনারেশনস, অর্থাৎ পারিশ্রমিক নির্ধারণে বিবেচ্য নীতি। প্রথম কি, জীবনযাত্রার মানটা যেন ঠিকঠাক থাকে, যেই রেমুনারেশনসটা এখন পাচ্ছে। পারিশ্রমিক নির্ধারণে সবথেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো শ্রমিকদের পারিশ্রমিকের পরিমাণ এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তারা নির্দিষ্ট মানে জীবনযাপন নির্বাহ করতে পারে, অর্থাৎ তাতে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কম না হয়ে যায়। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়েটেজ অফ জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ আঞ্চলিক প্রাধান্য, কোন জায়গাটায় সে বিলং করে এমপ্লয়িটা, সেই জায়গাটাকে প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে তার রেমুনারেশনসটা সেরকমভাবে ফিক্সড করতে হবে, যেটা আমরা কলকাতা আর পাহাড়াঞ্চলের একটা এক্সাম্পল নিয়েছিলাম। তারপর শ্রমিকের দায়িত্ব দক্ষতা, দ্যাট ইজ রেসপন্সিবিলিটি অ্যান্ড এফোর্ট অফ ওয়ার্কার্স, এগুলো একটুখানি পড়ে নিবি। তারপর হচ্ছে মিনিমাম ওয়েজেস, এইগুলোকেও খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষমতা, ক্যাপাসিটি অফ দ্য এন্টিটি, যতটা টাকা দেওয়া আছে সেটা দেওয়ার মতন ক্ষমতা আছে তো স্নেহান কোম্পানির, সেইটা। তারপর হচ্ছে লেবার টার্নওভার, শ্রমিকের আবর্তন, ট্রেন করলে ছেড়ে গেল, এবার যদি ছেড়ে চলে যায় তখন স্নেহান কোম্পানির ক্ষতি। তো সেই ধরনের লেবার টার্নওভার যাতে খুবই কম হয় বা নাই হয়, সেরকমভাবেই রেমুনারেশন অ্যামাউন্টটাকে ফিক্স করতে হবে। তার মানে আমরা খুব ভালো মতন করে এই চ্যাপ্টারের এই যে রেমুনারেশন ব্যাপারটা যে কতটা ইম্পর্ট্যান্ট একটা বিজনেসের দিক দিয়ে, সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝে নিয়েছি। ঠিক আছে, এবার এর পরের যে সমস্ত কনসেপ্টসগুলো আছে সেই সমস্ত কনসেপ্টসগুলো আমরা গল্পের মতনই বুঝে নেব। ঠিক আছে, দেখ এবার আমরা তাহলে ফার্দার ব্যাপারটা ওই স্টোরিটাকে এগোই। তাহলে ব্যাপারটা কী হয়েছিল একদম প্রথম থেকে একটু যদি রিক্যাপ করি, সেটা হচ্ছে স্নেহান কোম্পানি তার যে এমপ্লয়িজরা রয়েছে তাকে রেমুনারেট করতে হবে, সেই রেমুনারেট করার জন্য যে ক্যালকুলেশনস করার দায়িত্ব সেটা দিয়েছিল অতনুকে। অতনু একটা কোম্পানি, ওরও একটা কোম্পানি আছে, আমি ধরে নিচ্ছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এবার অতনু কী করেছে, অতনু আবার দাদার থেকে সাজেশনস নিয়েছে বা গাইডলাইন্স চেয়েছে, দাদা কীভাবে আমি সেই সিস্টেমটা ডেভেলপ করব, বা রেমুনারেশনসের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা কতটা কী হলে সঠিক হবে, সেই জিনিসগুলোর ওপর জানতে চেয়েছিল। আমি এই দুটোর ওপর গাইডলাইন্স ওকে প্রোভাইড করে দিয়েছি, যে দাদা প্রোভাইডস গাইডলাইন্স অন ফ্রেমিং সিস্টেমটা কীভাবে ফ্রেম করতে হবে, তৈরি করতে হবে। আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ রেমুনারেশনসটা তুই যেটা ফিক্স করলি সেটা সঠিক কি সঠিক না, সেটার যে প্রিন্সিপালসগুলো, এই দুটো জিনিস আমি অতনুকে বলে দিলাম। এইবার এই জিনিসগুলো অর্থাৎ প্রিন্সিপালসগুলো জানার পর এইবার হবে অতনুর কাজ যে সিস্টেমটা তাহলে কী হবে, যেটাকে নাকি আলটিমেটলি অ্যাডাপ্ট করে এই স্নেহান কোম্পানি যে সমস্ত এমপ্লয়িজরা রয়েছে তাদের রেমুনারেশনসটা ডিটারমিন করা হবে। এবার এই অতনু অ্যান্ড কোম্পানিতে আমি ধরে নিতেই পারি
অনেকগুলো এমপ্লয়িজ রয়েছে, মানে ওরও তো এই ধরনের কাজগুলি করার জন্য, যেমন অডিট ফার্মে থাকে, চার্টার ফার্মে থাকে, তো সেরকমভাবে এই কাজগুলি করার জন্য অতনুরও এমপ্লয়িজ রয়েছে। তো এই এমপ্লয়িজদের মধ্যে, এই এমপ্লয়িজ দেবী প্লুরাল ফর্মে, হ্যাঁ, এমপ্লয়িজদের মধ্যে এক একজন এক এক রকম মেথডস বলছে। কারণ আমি যখন বলেছি অতনুকে বলা মানে আলটিমেটলি যত ওর এমপ্লয়িজ রয়েছে তাদেরকে বলা, তো ওরা শুনেছে। শোনার পর ধর এখানে একজন আছে, আমি ধরলাম গোপাল। গোপাল একটা মেথড বলে উঠলো নিজের মতন করে, যে দাদা তাহলে তো, মানে আমাকে তো আর বলবে না, এবার বলবে অতনুকে। এবার অতনুকে বলবে যে তাহলে তো এই ক্যালকুলেশনসগুলো যেটা স্নেহার কোম্পানি কোথায় সেটা এইভাবে করা যায়। আবার গোপালের পাশাপাশি ওখান থেকে হঠাৎ করে সিঞ্জিনি সে বলে উঠল যে অতনু, গোপাল যেটা বলেছে সেটার মধ্যে কিছু আমি ল্যাকিং পাচ্ছি, তো সেই ধরনের ল্যাকিংসগুলোকে শর্ট আউট করার জন্য আমি আরও অ্যাডভান্স বললাম একখানা পদ্ধতি। তারপর এরকমভাবে হট করে অদ্রিতা বলল যে না, আমার মনে হচ্ছে যেন গোপালটাকে আরও যেটা অ্যাডভান্স করলো সিঞ্জিনি নিজের মেথডটা দিয়ে, সেইখানে আমার মনে হচ্ছে যেন এইটা এই ধরনের সিচুয়েশানসে ঠিক নয়, তাহলে আমার যেটা আমি দিচ্ছি সেটা এই ধরনের সিচুয়েশানসকে ট্যাকেল করতে পারে। তার মানে এরকমভাবে এরকম অনেকজন সেই রেমুনারেশনস ক্যালকুলেট করার ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম বা মেথডস দিয়ে রেখেছে। তবে সে ওই কথাটা ছিল মেথডস, তার মানে কি, একটা জিনিস ক্যালকুলেট করার জন্য যখন একের বেশি মেথডস থাকে তার মানেটাই হচ্ছে এটা, যে কোনো প্রথম যেই মেথডটা রয়েছে সেই মেথডটা কোনো একখানা সিচুয়েশনস ডিল করতে পারছে না, তার জন্য সেইটার ওপর, সেই ড্রব্যাক্সের ওপর আরেকজন চিন্তাভাবনা করে আরেকটা তার মতন করে মেথডস বার করেছে, এবং তারও কিছু ড্রব্যাক্স আছে, তারপর গিয়ে সেইটার ওপর আরেকজন কাজ করে তার মতন করে আরও ডেভেলপড একটা মেথডস দিয়েছে। ঠিক আছে, বা এক একটা সিচুয়েশনাল ওয়াইজ, যেমন অদ্রিতা বলেছিল সিঞ্জিনি যে মেথডসটা দিয়েছে সেটা এই সিচুয়েশনসে খুব একটা কাজে লাগে না, তাহলে এই জায়গাটাকে ডিল করার জন্য আরেকটা স্পেসিফাইড একটা কিছু মেথডস দরকার আছে, তখন সেটা বুঝে অদ্রিতা আবার একখানা মেথডস ইনভেন্ট করলো। তার মানে অনেকগুলো মেথডস থাকবে, সেই মেথডসগুলো আমাদেরকে পড়তে হবে এবং তাদের অ্যাপ্লিকেবিলিটি এবং কোনটা কার সুবিধা অসুবিধা সেই ধরনের জিনিসগুলো কিন্তু রিলেশনসের মধ্যে রেখেই আমাদেরকে পড়ে বুঝতে হবে, যাতে নাকি আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে এই ধরনের জিনিসগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। যে আজকে গোপাল যেটা বললো, সেই গোপাল বলার মধ্যে কোনটা, ওই মেথডের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা কি, তবে সে না সিঞ্জিনিরটা আমি ভালো করে বুঝতে পারবো যে ও ওই গোপালের মধ্যে যে ড্রব্যাকসগুলো রয়েছে, ল্যাকিংসগুলো রয়েছে, সেই ল্যাকিংসগুলো সলভ করার জন্য ওর মতন করে অ্যাডভান্স একটা কিছু দিয়েছে। তাহলে এই সিঞ্জিনিরটার মধ্যেও কিন্তু ভালো মন্দটা আমাদের জানতে হবে, তাহলে সেটা বুঝতে পারবো যে কোন জায়গাটায় অদ্রিতা ড্রব্যাকটাকে ধরে সেইটার ওপর বেস করে আরও একখানা স্ট্যান্ডার্ড বা ডেভেলপড একটা মেথডস দিয়েছে। তো তার মানে এইবার আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে বিভিন্ন মেথডস নিয়ে আমরা পড়বো এবং তাদের রেসপেক্টিভ সুবিধা অসুবিধাগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো বুঝবো। ঠিক আছে, তাহলে প্রথমে যেই মেথডসটা নিয়ে আমরা পড়বো বুঝবো সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট, খুবই সহজ, সেটা হচ্ছে টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেম, এই টাইম রেট সিস্টেমটা কি? এই টাইম রেট সিস্টেমটা হচ্ছে রেমুনারেশনস ক্যালকুলেট করার একটা সহজ পদ্ধতি। এই টাইম রেট সিস্টেমে কি করা হয় বা এই সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করে? এই সিস্টেমটা বলছে যে দেখো, এক একজন ওয়ার্কার কতক্ষণ কাজ করছে সেটাকে ধরো, আর টাইমের হিসেবে তার স্যালারি কত সেটা দিয়ে গুণ করে দাও, তাহলে সহজ উপায় সেই এমপ্লয়ির কতটা ওয়েজেস হবে বা রেমুনারেশনস হবে সেটা কিন্তু বেরিয়ে এসে পড়বে। মানে আওয়ার্স ওয়ার্কড, কতক্ষণ সে কাজ করেছে সেটাকে গুণ করে দাও কি দিয়ে? রেট পার আওয়ার দিয়ে। তাহলে তো বেরিয়ে আসবে যে তাহলে টোটাল কতটা সে রেমিউনারেশনস পাওয়ার এলিজিবিলিটি রাখে, কতটুকুনি তার ক্ষমতা আছে বা অধিকার আছে ওয়েজেস পাওয়ার, রেমিউনারেশনস পাওয়ার। তাহলে টাইম রেট সিস্টেমটা কি? একদম সহজ, কতক্ষণ কাজ করেছে, এক এক ঘন্টার কত করে রেট, তাহলে সেইটা যদি গুণ হয়ে যায় তাহলে টোটাল কত টাকা সে পাবে, রেমুনারেশনস পাবে, সেই অ্যামাউন্টটা বেরিয়ে এসে পড়বে।